সঙ্গীন প্রণয় শক্তি। লেখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ২৮তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। রৌদ্রোজ্জ্বল দিন, সূর্যের প্রখর তাপে ভালোই উত্তপ্ত ধরণী। আমেরিকার কনকনে শীতের মাঝে যে ভালোবাসার কাহিনীর সূত্রপাত হয়েছিল, সেই কনকনে শীত এখন অনেকটাই সহনীয় হয়ে উঠেছে। রাত আর ভোর ব্যতীত শীতের আঁচ খুব একটা অনুভূত হয় না এখন আর। এছাড়া আবহাওয়ার হুটহাট পরিবর্তন আমেরিকার নিত্যনৈমিত্তিক কাহিনী, এসবে খুব একটা গা ভাসালে চলে না। তবে আজ সত্যি ব্যতিক্রম চারিদিক। ভোরের মেঘ ভেজা বাতাস আর প্রাকৃতিক সুঘ্রাণে মৌ মৌ করছে স্নিগ্ধ সকাল। সেই সুন্দর সকালেই হাইওয়ে রাস্তা ধরে সাঁই সাঁই করে এগোচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিজ। গাড়ির জানালার কাছ নামিয়ে টিন্ডের জানালায় চিবুক ঠেকিয়ে বসে নিষ্প্রভ চোখে বাইরে তাকিয়ে আছে ওর মনটা ভীষণ ব্যতিগ্রস্ত আর ভারী ক্লান্ত। হাইওয়ে রাস্তার দুধারে উঁচু নিচু অসংখ্য পাহাড়, আর তার মাঝে সারি সারি উইল্ড মিলের বহর। প্রকৃতির নিদারুণ বাতাসে সবগুলো উইল্ড মিলই ঘুরছে আপন গতিতে। সেই তখন থেকে সেগুলো এক ধ্যানে পরখ করছে ও জানে না কৃতিক ওকে কোথায় নিয়ে যাচ্ছে, আর জানতে চায়ও না। কৃতিকই তো নিয়ে যাচ্ছে, অন্য কেউ তো আর না। মারুক, কাটুক, বকুক, কিন্তু কখনো আসন্ন বিপদে হাত ছেড়ে দেবে না। হৃদ মাজারে সদ্য জন্মানো ভালোবাসার প্রতি এতটুকু ভরসা আছে কারণ বৈবাহিক সম্পর্ক নতুন হলেও চেনা জানা তো আর নতুন নয়। প্রথমবার কৃতিকের সাথে আউটিংয়ে যাচ্ছে, অথচ ওর মন মস্তিষ্ক জুড়ে অজানা আতঙ্করা ভর করে আছে। বারবার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা ঠিক নেই। একদিকে হৃদয়টা কৃতিকের জন্য আনচান করে, তো অন্যদিকে মস্তিষ্কটা দুর্বিষহ আর একটা তিমিরে ঢাকা ভবিষ্যতের ভয়ে সর্বদা তটস্থ থাকে। এত অল্প বয়সে এই মন মস্তিষ্কের দোটানা মোটেই সহ্য হয় না কৃতিকের মতো মানুষ কিনা শেষমেশ হাঁটুর বয়সী সদ্বনের প্রেমে আকৃষ্ট হলো, কিন্তু কেন? নিজেও ভেবে পায় না সে উত্তর। অবশ্য ভাবতে চায়ও না, কারণ আজকাল তো ও নিজেও কৃতিককে ছাড়া কিছু ভাবতে পারে না। এখনো তো নিজের পাশে কৃতিক ছাড়া অন্য কোনো পুরুষের মুখ কল্পনা করলেও গায়ে কাটা দেয় একটা সময় নিখিলের জন্য করা অযথা পাগলামিগুলো ভাবতে গেলে এখন শুধুই হাসি পায়। নিখিলকে আজকাল জোকার বই কি, আর কিছুই লাগে না চোখে। যার দরুন নিজের মনের ওপরই সন্দেহ জন্মেছে ও কি আদৌ নিখিলকে ভালোবেসেছিল? যদি ভালোই বাসবে, তাহলে কি এত তাড়াতাড়ি ভুলে গেল? ভালোবাসা কি ভোলা যায়? কৃতিককেও কি এভাবেই চাইলে ভুলে যেতে পারবে আচ্ছা, কৃতিক ওকে ভুলে যাওয়ার সুযোগ দেবে কি? মনে তো হয় না। সেই কখন থেকে এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। কৃতিক দিকে দু একবার পরখ করে আবারও ড্রাইভিংয়ে মন দেয়। এভাবে মনমরা হয়ে কি ভাবছে এত মেয়েটা কে জানে। তবে সবকিছুর তো একটা সীমা আছে। ভাবতে ভাবতে সেই সীমা অতিক্রম করে ফেলেছে বহুক্ষণ আগেই। কৃতিকের কাছে ব্যবহারটাকে এখন গা জ্বালানো আর বিরক্তিকর লাগছে। মলিন মুখটার দিকে তাকিয়ে স্থির চিত্ত কেমন ব্যথা করে উঠছে কিন্তু কৃতিক খুব সহজে তো নরম হতে জানে না, আর না হৃদয়ের ব্যথাটা অহরহ প্রকাশ করে দিতে পারে। তাই ভালো লাগা মন্দ লাগা দুটোতেই একই মুখভঙ্গিমা পরিলক্ষিত হয় মাঝে। অজান্তে হুটহাট মেজাজ হারিয়ে কাঠিন্যতা ছড়িয়ে পড়ে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। এবারও তাই হলো। কখন থেকে মেজাজ চড়াও হয়ে গেল টের পায়নি কৃতিক। অরুকে কোনোরূপ ভালো মন্দ জিজ্ঞাসা না করেই চোয়াল শক্ত করে স্পিডোমিটারের কাঁটায় ১০০-র উপর গতি তুলে ফেলল মুহূর্তেই। এতক্ষণ ধরে চিবোতে থাকা সুইংগামটা তীক্ষ্ণ চোয়ালের এপাশ থেকে ওপাশ নিতে নিতে ভাবলেশ নজরে সামনে তাকিয়েই এমন উদ্ভ্রান্তের মতো হুশ করে গাড়ি চালাচ্ছে সে, যেন আশেপাশে কোনো কিছুই হয়নি, সবকিছুই স্বাভাবিক। ওদিকে হঠাৎ করে গাড়ির স্পিড দ্বিগুণ বেড়ে যাওয়ায় আচমকা আঁতকে উঠল হুট করে বাতাসের তীব্র ধাক্কা চোখে মুখে কাছের মতো এসে বিঁধল। সঙ্গে সঙ্গে জানালা থেকে মুখ সরিয়ে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের পানে। কৃতিক আগের মতোই সুইংগাম চিবোচ্ছে। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা, পরনে ব্ল্যাক ওভারসাইজ হুডি, লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। এই কৃতিকে দেখতে ঠিক যতটা না সুন্দর লাগছে, মুখে লেগে থাকা কপট হাসিটা তার চেয়েও ভয়ানক লাগছে। সেই কখন থেকে এক ধ্যানে তাকিয়ে আছে দেখে এবার নীরবতা ভাঙে কৃতিক। সামনে দৃষ্টিপাত করে ওকে প্রশ্ন ছড়ে, কি দেখছিস এত মন দিয়ে? নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়,
দেখছি আপনি কতটা হার্টলেস। কৃতিক চোয়াল শক্ত করে জবাব দেয়, আমি হার্টলেস নই অরু। কৃতিকের কথায় অরুর অভিমানে ভাটি পড়ল। মনের মাঝে জমাট বাঁধা কালো মেঘের কোলে উকি দিল সূর্যকিরণ। ও বলল, তাহলে এভাবে গাড়ি চালিয়ে কিসের হুমকি দিচ্ছেন? কৃতিক গভীর কণ্ঠে বলল, ফোকাস অন মি। অরু সিটের উপর দু পা তুলে দিয়ে কৃতিকের দিকে তাকিয়ে মলির মুখে বলল, আপনাকে নিয়েই তো ভাবছিলাম। কবে হয়ে গেলেন এতটা আপন? আপনার জন্য কি সুন্দর বানিয়ে বানিয়ে হাজারটা মিথ্যে কথা বলে মা আর আপাকে বোকা বানিয়ে বের হয়ে এলাম। আমি সত্যিই পাল্টে গিয়েছি। অরুর এরূপ প্রত্যুত্তরে সাথে সাথে স্পিডোমিটারের গতি সহসাই ধীর হয়ে এলো। সানগ্লাসের আড়ালে আগ্নেয়গিরির লাভার মতন জ্বলন্ত চোখ দুটো মুহূর্তে শান্তরূপ ধারণ করল কৃতিকের। কৃতিক চুপ হয়ে আছে দেখে অরু পুনরায় বলল, না, আপনাকে আমি হৃদয় থেকে মুছে দিতে পারছি, আর না আপনাকে নিয়ে সুন্দর বৈবাহিক স্বপ্ন দেখতে পারছি। শুধু মনে হচ্ছে আপনি ছাড়া আজকাল আমি অচল। আপনাকে আমার প্রয়োজন, নয়তো বুকের ভেতরটা হরহামেশায় পুড়ে যায়। এ কেমন দহন! আমি কি প্রেমে পড়েছি আপনার? অরুর শেষ কথাতে গাড়িটা এবার পুরোপুরি থামিয়ে দিল কৃতিক। হুট করে গাড়ির ব্রেক কষানোতে ওরও একটু হুড়মুড়িয়ে উঠল, কিন্তু কৃতিক ওকে পড়ে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে টান মেরে নিজের কাছে নিয়ে কোলের ওপর বসালো। অকস্মাৎ ঘটনার প্রবাহে অরু নিজেও ভ্যাবাচ্যাকা খেয়ে চোখের পলক ফেলতে লাগলো বারবার। নিজেকে সামলানোর জন্য কৃতিকের হুডি খামচে ধরে অস্ফুট স্বরে বলল, গাড়ি থামালেন কেন হঠাৎ? এসে গিয়েছি বুঝি? কৃতিক অরুর পিঠের দিকে হালকা ধাক্কা দিয়ে নিজের দিকে টেনে এনে বলল, এতটা দুর্বল করে দেওয়ার কি মানে অরু? তুই কি চাস আমি গাড়ি চালাতে না পেরে অ্যাক্সিডেন্ট করে মরে যাই? অরু বিস্মিত কণ্ঠে বলল, এসব কি বলছেন? নয়তো এসব বলে কেন দুর্বলতা বাড়াচ্ছিস? নিজেকে কন্ট্রোল করতে না পারলে আমি কিন্তু গাড়িতেই তোকে। কিছু একটা ভেবে থেমে গেল কৃতিক। অতঃপর শুষ্ক ঢোক গিলে ওর ছোট ছোট বেবি হেয়ারগুলো কানের পিছনে গুজে দিতে দিতে নরম সুরে বলল, আই ফিল ইউর পেইন অরু। খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। তুই বললে আমি এখনই সবকিছু ঠিক করে ফেলতে পারি, কিন্তু বারবার তোকে জোর জবরদস্তি করতে চাইছি না আমি, তাই সময় দিচ্ছি। তাই বলে এই না যে আমি ভবিষ্যতেও চুপ করে থাকবো। সময় হলে আমার অরুকে আমি ঠিক চিনিয়ে নেব। আই রিপিট, চিনিয়ে নেব। এখন এসব নিয়ে ভাবিস না জান, আমার উপর একটু ভরসা রাখ, আমি তো আছি। অরু কিছুই বলছে না, অবাক দৃষ্টিতে কৃতিকের পানে তাকিয়ে আছে। এই লোক এত সুন্দর করে বোঝাতেও পারে। মাত্র কয়েকটা বাক্য দ্বারা কি সুন্দর হৃদয়ে বইতে থাকা জলোচ্ছ্বাসের মতো উত্তাল ঢেউকে নিমিষে শান্ত করে কানায় কানায় ভরিয়ে দিল। অরু তাকিয়ে আছে দেখে কৃতিক বলল, ইউ হ্যাভ টু প্রমিস মি, আর এসব নিয়ে মন খারাপ করবে না। অরু এবার ঠোঁট উল্টে বাচ্চাদের মতো হা না দুই দিকে মাথা নাড়ালো। অরুর কাণ্ডে কৃতিক সামান্য হেসে বলল, তুই আমার থেকে অনেক বেশি ছোট অরু, তাই অনেক কিছু শেয়ার করতে দ্বিধাবোধ করিস, লজ্জিত হোস। এতে অযথা ভাবনার কিছু নেই। আমাদের মধ্যে সেরকম স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক এখনো তৈরি হয়নি। এই দ্বিধা আর সংকোচটুকুতায় অস্বাভাবিক কিছু নয়। তাই বলে এই না যে আমরা কখনো নর্মাল স্বামী স্ত্রীর মতো হব না। তুই আমার থেকে বয়সে খুব ছোট বলে আমি তোকে ছেড়ে দেব, কখনোই নিজের একান্ত ব্যক্তিগত চাহিদাগুলোকে তোর সামনে উত্থাপন করব না, এটা ভেবে থাকলে এখনো ভুলের মধ্যে আছিস জান। একটা সময় আসবে যখন তোর শরীর সম্ভ্রম দিয়ে নয়, আমার শরীর দিয়ে ঢাকা থাকবে। তোর ফর্সা ত্বকের খাঁজে খাঁজে শুধুমাত্র আমার তৈরি করা ক্ষত থাকবে, আর সেটা তুই খুশি মনে ভালোবেসে গ্রহণ করবি। তখন দেখবি এই দ্বিধা, এই জড়তা কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। তোর আমার সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাবে। তখন তুইও আমাকে নিয়ে বৈবাহিক স্বপ্ন দেখবি, আই সোয়ার। এতক্ষণ তো ভালোই বোঝাচ্ছিল, কিন্তু হুট করে কি থেকে কিসের মাঝে চলে গেল কৃতিক। একে তো কৃতিকের কোলের উপর বসা, তার উপর কৃতিকের এমন লাগাম ছাড়া জ্ঞানদান, সব মিলিয়ে মাথা নুইয়ে চুপচাপ বসে বসে আঙ্গুল দিয়ে কৃতিকের হুডির পিঠে ধরে টানাটানি করছে ওরও। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই মুহূর্তে এক পা নড়াচড়া তো দূরে থাক, মাথা তুলে কৃতিকের এই ভাসা ভাসা চোখের দিকে তাকানোর শক্তিটুকু ওর কাছে অবশিষ্ট নেই। অরু কৃতিকের খোলামেলা কথায় বেশ লজ্জা পেয়েছে। ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক ইচ্ছে করে ওকে লজ্জার সাগরে ডুবিয়ে দিতে বলল, ডু ইউ লাইক সিটিং হিয়ার? কৃতিকের কথার আসল মানে বুঝতে পেরে অরু হকচকিয়ে বলল, ছাড়ুন, আমি নামবো। কৃতিক ওকে টেনে ধরে বলল, নো, এখানে বসে থাক, সময় হলে দুজন একসাথে নামবো। অরুর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কেউ শুধু শুধু অহেতুক গাড়ির মধ্যে এভাবে কোলে বসিয়ে রাখে?
মানুষ কি বলবে? কৃতিক যে এতটা লাগামহীন নির্লজ্জ প্রকৃতির লোক, সেটা আজ প্রথমবার উপলব্ধি করলো অরু। মনে মনে কৃতিকের উপর চড়াও হয়ে অরু বলল, আমার আগেই বোঝা উচিত ছিল এই লোক সুবিধার না। যে সারাক্ষণ ডার্ক রোমান্টিক অডিও বুক শুনে সময় পার করে, সে কিভাবে ভদ্রলোক হতে পারে? কৃতিক সেই তখন থেকে কোলের উপর বসিয়ে রেখেছে অরুকে। ওদিকে অরুর প্রচুর বিরক্ত লাগছে এভাবে বসে থাকতে। কতক্ষণ এভাবে বসে বসে কালো হরির কালো বিশ্লেষণ করা যায়? কালো দেখতে দেখতে চোখ ধরে এসেছে ওর। তাই টিকতে না পেরে নীরবতা ভেঙে অরু শুধালো, আপনি আমার শরীরে ক্ষত কেন করবেন? আপনি কি ডাকাত? ঋতিক এতক্ষণ ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎ অরুর এমন প্রশ্ন শুনে নিজের হাত দিয়ে অরুর ঘাড়টা সামনে টেনে এনে মুখের কাছে মুখ নিয়ে ও হিসিয়ে বলে, আই লাইক ডার্ক রোমান্স বেবি। নরম সরম আদরে আমার পোষায় না। আমি যেখানে টাচ করি সেখানে ক্ষত বানিয়ে তবেই ছাড়ি। এই জন্যই বলি, এখনো সময় দিচ্ছি, নিজেকে প্রস্তুত করো। ছোট বলে মোটেই ছেড়ে দেব না। তোর কাছাকাছি এলে নিজের মধ্যে থাকি না আমি। পরে আমাকে দোষ দিতে পারবি না। কৃতিকের অসহনীয় কথায় অরুর কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মনে মনে ভাবল, কি প্রশ্ন করলাম, উনি কি উত্তর দিল? এই লোকের মাথায় কি সবসময় এইসব ঘোরে? ছ্যাঃ! কৃতিক আবারও ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়েছে। অরু এবার রাগ দেখিয়ে কিছু বলতে যাবে, তার আগেই গাড়ির জানালা দিয়ে উকি দিল সায়র। কৃতিক একইভাবে অরুকে কোলে নিয়ে শুধালো, কি চাই? সায়র কৃতিকের কথায় পাত্তা না দিয়ে অরুর দিকে চাইল, যে আপাতত সায়রকে দেখে ওড়না দিয়ে নিজের নাক মুখ পেঁচিয়ে মমি হয়ে কৃতিকের কোলে বসে আছে। অরুর অবস্থা দেখে সায়র ঠোঁট চেপে হাসি সংবরণ করে বলল, বাবা কৃতিক, ভালোই তো উন্নতি হয়েছে তোর বাচ্চা বউয়ের। সেবার তো বিয়ে হয়ে গিয়েছে বলে থাইল্যান্ড বসে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি একাকার করে আমেরিকা পর্যন্ত বন্যা বানিয়ে ফেলেছিল। আর এখন কি সুন্দর কোলে বসে আছে। কি খাইয়ে বড় করে ফেললি এত তাড়াতাড়ি? কৃতিক হাই তুলে বলল, স্পেশাল ডোজ। তোদের মতো সিঙ্গেল মানুষ এসব বুঝবে না। কৃতিকের মুখে লাগাম টানার জন্য অরু এই প্রথমবার সাহস করে একটা কাজ করে বসলো। ও এগিয়ে এসে দু হাত দিয়ে কৃতিকের মুখ চেপে ধরল। কৃতিক অরুর চেপে রাখা হাতের মধ্য থেকেই অস্পষ্ট সুরে সায়রকে বলল, আমার বউ লজ্জা পাচ্ছে, যা ভাগ শালা। সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বাস ওয়েট করছে, জলদি আয়। অতঃপর যেতে যেতে অসহায় সুরে বলল, আমার যে কবে একটা বউ হবে, হে উপরওয়ালা। আর কতদিন সিঙ্গেল রাখবে তুমি আমায়? একটা আমেরিকান গার্লফ্রেন্ড জুটিয়ে দিলেও তো পারো। চারিদিকে পাহাড় বেষ্টিত অরণ্যে ঘেরা নির্জন পরিবেশে সরু পিচঢালা রাস্তার এক মাথায় দাঁড়িয়ে আছে মিনি সাইজের একটা অত্যাধুনিক বাস। কৃতিক হাতের মুঠোয় অরুর ছোট্ট হাতটা চেপে ধরে এগিয়ে যাচ্ছে সেদিকেই, যেন অরু কোনো বাচ্চা মেয়ে, হাত ছাড়লে দুষ্টুমি শুরু করে দেবে। এদিক ওদিক তাকিয়ে বাসটাকে পর্যবেক্ষণ করে অরু যেতে যেতে বলল, এখন আবার বাসে করে কোথায় যাব? গন্তব্যে। ছোট্ট করে উত্তর দিল কৃতিক। ওর মনটা ভালো, তাই হয়তো এতটুকু উত্তর পেয়েছে ওরও। যেহেতু কৃতিক খুব একটা কথা বলে না, তাই আশেপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতে হাঁটতে লাগলো ওরও। অতঃপর হাঁটতে হাঁটতে কৃতিকের হাত ধরে বাসে উঠে এলো। বাসের ভেতরে এলিসা, অর্ণব, ক্যাথলিন আর সায়র বসা। ক্যাথলিন মাথায় ব্যাকেট হ্যাট পরে আছে। ও অরুকে দেখেও না দেখার ভান করে বসে রইল। তাকাতে যাবে, তারপর আবার কৃতিক রেগেমেগে এসে কি কেটে নেবে কে জানে। তার চেয়ে না তাকানোই মঙ্গল। অরুকে দেখে এলিসা আগ বাড়িয়ে বলল, অরু, আমার কাছে এসে বসো। এলিসার আন্তরিকতায় অরু এগিয়ে গিয়ে এলিসার পাশে বসলো। আর কৃতিক চলে গেল পেছনে সায়র অর্ণবের কাছে। অরু পাশে বসতে এলিসা সব মোহনী হাসি দিয়ে শুধালো, আপুর উপর রাগ করে আছো বুঝি? অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি তোমার উপর রেগে নেই আপু, তুমি তো আর কিছু করনি, যে কে বাধাও তো দেয়নি। এলিসার কথায় অরু এবার ঘাড় ঘুরিয়ে পেছনে কৃতিকের পানে চাইল, যে খুব গভীর মনোযোগে আইপ্যাড স্ক্রল করছে আর সায়র অর্ণবের সাথে কিছু একটা নিয়ে আলাপ করছে। তারপর পুনরায় এলিসার দিকে তাকিয়ে বলল, এখানে কারোরই কোনো হাত নেই আপু। আমি বোধহয় হোনার বুকের বা পাশের পাঁজর দিয়ে তৈরি হয়েছিলাম, তাই ডেস্টিনি এড়াতে পারিনি। অরুর এমন সহজ স্বীকারোক্তিতে এলিসার ঠোঁট প্রসারিত হয় মৃদু হাসিতে। অরুর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে অবিশ্বাসের সুরে এলিসা বলে, তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল, শুধু আমরাই জানি। তাই তো সেদিন ওর অন্যায় আবদারে বাধা দিতে পারিনি, কারণ সময়টা প্রতিকূল ছিল ঠিকই, কিন্তু তোমার প্রতি ওর অনুভূতিগুলো ছিল হীরের মতো স্বচ্ছ আর দিনের মতোই সত্য। হি ইজ লিটারালি অবসেসড উইথ ইউ অরু। আর সেদিন কেউ তোমার মায়ের অপারেশন বন্ধ করেনি,
যে মিথ্যা বলে তোমাকে ভয় দেখিয়েছিল, যাতে তুমি দ্রুত বিয়েতে হ্যাঁ বলে দাও। এলিসার কথার কাছে ওরু আর কিছুই বলল না। আজ ওর সামনে নতুন করে কৃতিকের আরো খানিকটা রহস্য খোলাসা হলো। তার মানে কৃতিক নিজেকে যেমনটা দেখায়, কৃতিক আসলে তেমনটা নয়, পুরোপুরি ভিন্ন একটা মানুষ। ওরু যখন হিবিজিবি ভাবতে ভাবতে চুপচাপ বাইরে তাকিয়েছিল, তখনই এলিসা ওকে হটডগ এগিয়ে দিয়ে বলল, নাও, এটা খাও। সকাল থেকে না খেয়ে খিদায় পেট ছো ছো করছে ওরুর। এখন খাবার দেখে খিদেটা যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাই দেরি না করে হাত বাড়িয়ে খাবারটা নিতে যাবে, তৎক্ষণাৎ পেছন থেকে এলিসাকে উদ্দেশ্য করে কৃতিক বলল, এলিসা, ওরুকে কিছু খাওয়াস না, ক্যাম্পিং ভ্যানে গিয়ে একেবারে খাবে। ওর এমন মাথা ঘুরছে, এখন খাওয়ালে বমি করে সারা দেশ ভাসিয়ে দেবে, তখন আবার আমার যত জ্বালা। এলিসা তাড়াতাড়ি করে খাবারটা ওরুর সামনে থেকে সরিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, ওরু, সত্যি তোমার মাথা ঘুরছে? ওরু মেকি হেসে নিজের রাগ সংবরণ করে বলল, একটু আপু। অতঃপর কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, আমি মোটেই বমি করে সারা দেশ ভাসাই না। কৃতিক গভীর মনোযোগে আইপ্যাড দেখছে, সেই সাথে হটডগে কামড় বসাতে বসাতে ওরুকে বলছে, ডোন্ট টক হার্টবিট, বমি চলে আসবে। ওরু মুখে ভিঞ্চি কেটে সামনে তাকিয়ে বলল, অসহ্য। জ্যোৎস্না রাতে আকাশের উপর থালার মতো চাঁদ উঠেছে। তার আশেপাশে নির্ভীক সৈন্যের ন্যায় পাহারায় দাঁড়িয়ে অগণিত তারকারাজি। চাঁদ আর তারকাদের রূপোলি আলোয় ভেসে যাচ্ছে পুরো পাহাড়ের এ মাথা থেকে ও মাথা। পাহাড়ের চূড়ায় তিন তিনটে ক্যাম্পিং ভ্যান পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে, সেগুলো কৃত্রিম আলোয় আলোকিত। ক্যাম্পিং ভ্যানগুলোর মাঝখানে যে আঙ্গিনার মতো ছোট জায়গাটুকু পড়ে আছে, সেখানে ক্যাম্পফায়ার জ্বালানো হয়েছে। সন্ধ্যা নামাতে একটু একটু হিমেল হাওয়া বইছে পাহাড়ের গায়ে। তবে এই মুহূর্তে কারোরই সে বাসন্তী হিমেল হাওয়াতে নজর নেই। আপাতত একযোগে সবার দৃষ্টি ধরে রেখেছে অর্ণব আর এলিসা। সবাই যখন ক্যাম্পফায়ারের চারিদিকে গোলাকার হয়ে বসে গল্পগুজবে মেতে উঠেছিল, তখনই সবার মধ্যে থেকে অর্ণব উঠে এসে এলিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এলিসা অবাক হয়ে দাঁড়িয়ে গেলে অর্ণব হাতে থাকা চকচকে হিরে খচিত রিংয়ের বক্সটা বাড়িয়ে দেয় এলিসার পানে। ক্যাম্পিং করার নাম করে পাহাড়ে এসে অর্ণব এভাবে সারপ্রাইজ করে দেবে, সেটা কল্পনাও করেনি এলিসা। অবাকের চরম সীমানায় গিয়ে মুখের উপর হাত রেখে এলিসা বলল, কি করছিস তুই? মাথা ঠিক আছে? সবাই দেখছে তোকে। অর্ণব বলল, দেখুক, এখানে সবাই আমার ভালোবাসার পাগলামিগুলো দেখে দেখে অভ্যস্ত এলিসা। তোকে প্রথম দেখে ভালোবেসেছিলাম আমি, বলতে পারিস লাভ অ্যাট ফার্স্ট সাইট। তারপর যতগুলো বছর একসাথে বেস্ট ফ্রেন্ড হিসেবে কাটিয়েছি, তোর প্রতি ভালোবাসাটা আমার বেড়েই গিয়েছে দ্বিগুণ তালে, কমেনি কখনো। তোর মনটাকে জিতে নেবার আসক্তি, তোকে আপন করে পাবার নেশাটা শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে আমার। এখন মনে হচ্ছে একপাক্ষিক ভালোবাসতে বাসতে তুই আমার ব্যাধিতে পরিণত হয়েছিস, আরোগ্য ব্যাধি। আমার এই আরোগ্য ব্যাধি সারাতে তোকে বড্ড প্রয়োজন এলি। তুই কি পারবি না নিজেকে আমার নামে লিখে দিতে? এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দিলেও আমি এই জীবনে তোর পিছু ছাড়বো না। তুই এটা ভালো করে জানিস, আর আমিও এটা যে জানি তুই আমাকে ভালোবাসিস, তাই বলছি। এলিসা, উইল ইউ বি মাইন ফর আ লাইফ টাইম কমিটমেন্ট? এলিসা চুপচাপ দাঁড়িয়ে আছে, হা না কিছুই বলছে না দেখে অর্ণব পুনরায় বলল, এখন ফিরিয়ে দিলে অসুবিধা নেই, আমি আবার তোকে প্রপোজ করব, সমস্যা নেই। তোকে ভালোবাসতে ভালোবাসতে এমনিতেই বন্ধু মহলে নির্লজ্জ খেতাবপ্রাপ্ত আমি। অর্ণবের শেষ কথায় ঢুকরে কেঁদে উঠল এলিসা। কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল, কে বলেছে আমি তোকে ফিরিয়ে দেব? আমি কি এতটাই খারাপ যে নিজের ভালোবাসার মানুষের মন বুঝতে পারি না? অর্ণব একগাল হেসে বলল, তাহলে হাতটা দে, রিং পরাই। এলিসা তৎক্ষণাৎ নাক টেনে হাত বাড়িয়ে দিল। অর্ণব এলিসার অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে উঠে দাঁড়িয়ে ছট করে এলিসা ঠোঁটে ঠোঁট ডোবালো। ওদের এই গভীর প্রেম নিবেদন এতক্ষণ মন দিয়ে দেখছিল ওরও। ভালোও লাগছিল এমন ভালোবাসার পূর্ণতা দেখতে। কিন্তু হঠাৎ করে এভাবে সবার সামনে এতটা অন্তরঙ্গ আলিঙ্গন দেখে সংকোচে চোখ সরিয়ে ফেলল ওরও। ওরুর কাছে ব্যাপারটা বিভ্রান্তিকর হলেও আমেরিকান কালচারে বড় হওয়া এলিসা অর্ণবের কাছে এটা দুর্ভাত মাত্র। ওরু চোখ নামিয়ে মাথা নত করে চুপচাপ ঘাস চিরছে। তখনই কোথা থেকে এগিয়ে এসে সবার আড়ালে ওকে হ্যাঁচকা টান মেরে ক্যাম্পিং ভ্যানের পেছনে নিয়ে গেল কৃতিক। চাঁদের নিয়ন আলোতে কৃতিকের মাদকতা মিশ্রিত চোখ দুটো দেখে অন্তরাত্মা কেঁপে উঠল ওরুর। কৃতিকের উজ্জ্বল ফর্সা চোখ মুখ সব লাল বর্ণ ধারণ করেছে। স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতই শ্বাস নিচ্ছে সে। কৃতিকের এমন উদ্ভ্রান্ত রূপ দেখে ওরু সচকিত হয়ে শুধালো, কি হয়েছে আপনার? জ্বর এসেছে? দেখি। ওরু কৃতিকের কপাল ছোঁয়ার জন্য হাত বাড়ালে
কৃতিক সেটাকে খপ করে ধরে বিনা বাক্যে দ্বিতীয়বারের মতো নিজের ডার্ক ব্রাউন ওষ্ঠযুগল অরুর নরম তুলতুলে অধরের মাঝে ডুবিয়ে দেয়। অরুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এক অবাধ্য উন্মাদনায় চেয়ে গিয়েছে কৃতিকের শরীর মন সবকিছু, যার ফলস্বরূপ অরুর ঠোঁটের গভীর থেকে গভীরতর রহস্য উন্মুক্ত করায় মত্ত হয়ে আছে কৃতিক। হঠাৎ করে আবারও সেদিনের বেসামাল অনুভূতির জোয়ার এসেছিল অরুর মাঝেও, কিন্তু কতক্ষণ। এখন কৃতিকের অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে দম নেওয়ায় দায় হয়ে উঠেছে ওর। তার উপর অবাধ্য হাতের স্পর্শ, এমন আকস্মিক আক্রমণে অরুর যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন কৃতিক নিজেই ছেড়ে দিল ওর অধর। একটুখানি দম নিয়ে নিঃসংকোচে হাত দিয়ে রাখলো অরুর গলায়। অতঃপর একটানে ওড়নাটা খুলে ফেলে দিল পাহাড়ের ঢালে। এতক্ষণ যেভাবে হোক কৃতিকের করা পাগলামিগুলো মুখ বুজে সহ্য করে নিয়েছে ওরও, কিন্তু এবার কৃতিকের অস্থিরতা আর নেশাধরা চাহনি দেখে বেশ ভড়কে গিয়েছে ও। সেই সাথে কৃতিকের পরবর্তী পদক্ষেপ আঁচ করতে পেরেছে খুব ভালোভাবেই। কৃতিক এগিয়ে আসছে দেখে ভীত অরু ওর শরীর স্পর্শ করার আগেই অন্যদিকে ঘুরে সশব্দে না বলে কেঁদে উঠল। একদম হুট করেই ঘটে গিয়েছে ব্যাপারটা। কৃতিক নিজে মাঝেই ছিল না, তখন কি জানি কি হয়ে গেল। আরেকজনের ভালোবাসা দেখতে দেখতে ওর মাঝেও অরুকে একান্তে কাছে পাওয়ার তীব্র বাসনাটা কেমন মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু আচমকা এভাবে অরুর কান্নার আওয়াজ কানে ভেসে আসতে সম্বিত ফিরে পেল কৃতিক। দু হাত দিয়ে নিজের স্টাইলিশ চুলগুলো নিজে খামচে ধরে অস্পষ্ট সুরে বলল, শিট। তারপর দু কদম এগিয়ে গিয়ে অরুকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে, কাঁদছিস কেন, লেগেছে? অরু বিনা বাক্যে চুপচাপ চোখের জল ফেলছে দেখে কৃতিক আবারও বলল, অরু, হার্টবিট, প্লিজ কাঁদিস না, সবাই ওপাশে আছে। এভাবে তোকে কাঁদতে দেখলে ওরা ভাববে আমি তোর সাথে জোর জবরদস্তি করেছি। কি হয়েছে বল আমায়, কেন কাঁদছিস? ঠোঁটে বেশি লেগেছে? অরু ফুঁপিয়ে উঠে বলল, মা আপাকে মিথ্যে বলে এত দূরে এসে এই রাতের বেলা আমি কি ঠিক করেছি? মা যদি একটাবার বুঝে ফেলে আমি মিথ্যা কথা বলেছি, তাহলে আমাকে এমনভাবে কৌশলে আটকে ফেলবে যে আমি আর বাইরের জগতের মুখটাও দেখতে পারবো না। আর আপনাকে তো নাই। অরুর কথা কৃতিক খানিকক্ষণ চুপ হয়ে রইল, তারপর গভীর কণ্ঠে শুধালো, তুই আমাকে চাস কিনা? অরুর পুরো মস্তিষ্ক এলোমেলো ভাবনায় চেয়ে আছে। এই সময় এমন একটা প্রশ্নের কি মানে হয়, বুঝে উঠতে পারল না অরু। অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় একই প্রশ্ন করল, তুই আমাকে চাস কিনা? কি বলছেন? এ অরুকে মাঝখানে থামিয়ে দিয়ে কৃতিক আবারও বলল, হ্যাঁ অথবা না, এর বাইরে আর একটা টু শব্দ শুনতে চাই না। অরু দেখল কৃতিকের একটু আগের সে আবেগপূর্ণ প্রেম চেহারা হুট করে কোথায় গায়েব হয়ে গিয়েছে। চোখের মাঝে অনুভূতির ছিটেফোঁটা অবশিষ্ট নেই। এখন যা আছে তা কেবলই বংশানুক্রমে পাওয়া আভিজাত্য আর কর্তৃত্বে স্বয়ংসম্পূর্ণ ধারালো রূপ। অরু ভয়ের তো দৃষ্টিতে চেয়ে আছে দেখে কৃতিক ওকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, তোর হাতে 5 মিনিট সময় আছে, টেক ইউর টাইম, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। এবার কৃতিকের কথাটাকে একটু সিরিয়াসলি নিয়ে সত্যি সত্যি ভাবতে বসলো ওরও। সেই শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথম দিন এসে ভুল করে কৃতিকের বিছানায় ঘুমানো, ভরা গ্যালারিতে সবার সামনে ওর ওড়না দিয়ে নিচের নাম মোছা, এলিসার জন্মদিনে কৃতিকের অনেকটা কাছাকাছি আসা, ওর উপর কৃতিকের বারবার অধিকার ফলানো, প্রতিবার বিপদে ঢাল হয়ে রক্ষা করা, জঙ্গলে হারিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে ওকে সেভ করা, নিজের হাত কেটে হলে ওকে বাঁচানো, নুপুর চুলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যত্ন করে আগলে রেখে দেওয়া, নিখিলের সত্যিটা জানার পর ওকে সামলানো, নিজের জীবনের সাথে ওর জীবনটাকে ইচ্ছে করে জড়িয়ে ফেলা। সেদিন কৃতিকের বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজের গোপনীয় সত্যি কথাটা অজান্তে স্বীকার করে ফেলা, রাতের আঁধারে না ঘুমিয়ে ওকে এক নজর দেখতে আসা, আর সবশেষে এলিসার বলা কিছু চরম সত্যি। তুমি কল্পনা করতে পারবে না ও আমার জন্য ঠিক কতটা পাগল। হি লিটারালি অবসেসড উইথ ইউ। হঠাৎ করেই ওরুর মনে হতে লাগলো প্রথম থেকে সবকিছু যেন একই সুতোয় গাঁথা। কেবল ওরই কিছু টের পায়নি, কিছু বুঝতে পারেনি। কি করে বা পারত? ও তো কখনো কৃতিকের ভালোবাসা খুঁজতেই যায়নি। নিজেকে বারবার বসিয়ে এসেছে কৃতিকের অপছন্দের তালিকায়। অথচ এখন মনে হচ্ছে কৃতিকের মতো করে ওকে কেউ কখনো ভালোবাসতে পারবে না, কোনোদিন না। যাই হয়ে যাক, কৃতিকের ভালোবাসাকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য ওরুর নেই। তাছাড়া ও নিজেও তো কৃতিকের প্রেমে পড়েছে, এটা কি করে অস্বীকার করবে? ইয়োর টাইম ইজ ওভার। পেছন থেকে কৃতিকের আওয়াজ ভেসে আসতেই অরু ঘাড় ঘুরিয়ে তড়িৎ বেগে বলল, আমি চাই। কি চাস?
অরু এবার ছুটে কৃতিকের গলা জড়িয়ে ধরে দুটো শরীরের মাঝের সমস্ত দূরত্ব গুছিয়ে ঝাঁপিয়ে পড়ে বলল, আমি আপনাকে চাই জেকে। কৃতিক একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তুই চাইলেই বা কি আর না চাইলেই বা কি, আমার হাত থেকে তোর এই জীবনে নিস্তার নেই। আমি তো কেবল তোর হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে তরতাজা করলাম মাত্র। কৃতিকের কথায় কান না দিয়ে অরু আবারও বলল, আমি আপনাকেই চাই, নিজের স্বামী রূপে। আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনা করতে পারি না, বিশ্বাস করুন। অরুণ নিঃসংকোচ স্বীকারোক্তিতে কৃতিকের মাঝে বছরের পর বছর ধরে জ্বলতে থাকা আগুনের হলকার মাঝ দিয়ে হুট করে যেন ঠান্ডা জলের শীতল স্রোত বয়ে গেল। অবশেষে কৃতিকের মতো করে অরু আসক্তিতে পড়েছে। এই আসক্তি যে বড্ড বেসামাল আর যন্ত্রণাদায়ক, কৃতিক তা হাড়ে হাড়ে জানে। এবার শুধু অরুর পালা। অরু এখনো জাপটে ধরে আছে ওকে। অরুর অন্তরঙ্গ আলিঙ্গন কৃতিকের ভেতর থেকে উন্মাদ করে দিচ্ছে। ও তৎক্ষণাৎ অরুকে কোলে তুলে নেয়। অরুর দুপা আটকে আছে কৃতিকের কোমরের দুপাশে। ওকে কোলে তুলে নিয়ে কৃতিক হাসকি স্বরে বলল, একবার তুমি করে ডাক। অরু ডাকলো না। কৃতিক আর অপেক্ষাও করলো না। কোলে নিয়ে ভালোবাসার পরশে এঁকে দিতে লাগলো ওর নরম ঠোঁটের মধ্যিখানে। অতঃপর সেভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ক্যাম্পিং ভ্যানের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত ভেতরে প্রবেশের আগেই কৃতিকের ফোনটা আপন ছুড়ে বেজে উঠল। ফোন বেজে ওঠায় এতক্ষণ ধরে একটু একটু করে তৈরি হওয়া অনুভূতির জোয়ারে হুট করে কেমন ভারী পড়ে গেল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরুকে ক্যাম্পিং ভ্যানে বসিয়ে দিয়ে বলল, এখানে ওয়েট কর, আমি ফোনটা পিক করে আসছি। আজ রাতে এমনিতে ঘুম নেই তোর। অরুকে রেখে কৃতিক চলে গেলে নিজ মনের অযাচিত ভাবনায় লজ্জায় রাঙা হয়ে যায় অরু। শুষ্ক একটা ঢোক গিলে মুখ লুকায় নিজের দুহাতে। এ ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।